তোমাদের এ পর্যন্ত আমাদের হচ্ছে রোধ নির্ণয় এবং কারেন্ট নির্ণয় এগুলো শেষ হয়েছে। তো আজকে আমাদের নতুন টপিক হচ্ছে পয়েন্ট মেথড আর কি। তো আমাদের রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু জিনিস স্কিপ করছিলাম, সেটা হচ্ছে যদি আমরা সরাসরি না বুঝতে পারি সিরিজ আছে নাকি প্যারালাল আছে। তো সরাসরি যদি না বুঝতে পারি তখন আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করলে আমরা সহজেই সিরিজ প্যারালালটা বুঝতে পারবো, কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে, এবং সহজেই সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। তো আমরা এখানে ওইটুক জিনিসগুলো বাদ দিচ্ছিলাম, বা কিছু কিছু স্পেশাল ম্যাথ ছিল যেগুলো আমরা সহজেই বুঝতে পারি না যে এটা সিরিজ আছে নাকি প্যারালাল আছে। তো ওগুলা বোঝার জন্য আমরা এই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করব। পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করার সাথে সাথে ওই ওখানে যেই আহ, কঠিন জিনিসগুলো আছে বা তোমার যে পেজগি জিনিসগুলো আছে সেগুলো সহজে আমরা কি সলভ করতে পারবো। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের চাকরির পরীক্ষায় যদি ডিসি সার্কিট থেকে ম্যাথ দেয়, বিশেষ করে তোমার হচ্ছে এই পয়েন্ট মেথডের টাইপের ম্যাথ গুলো বেশি দেয়। কারণ ছোট ছোট ম্যাথ দেয়, তো ছোট ছোট ম্যাথ গুলোতে যদি প্যাচ দেওয়া যায়, শুধুমাত্র এই পয়েন্ট মেথড মানে প্যাচ দিলে পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা সেই প্যাচ গুলো সহজে সারাইতে পারি। তো এই পয়েন্ট মেথড কিভাবে সলিউশন করা লাগবে, খুবই সহজ একটা টেকনিক আছে, বা আমরা কিছু কৌশল শিখবো। কারণ এর কোনো রুলস নাই যে এইভাবে এভাবে করতে হবে, জাস্ট কৌশলগুলো আমরা অবলম্বন করলে সেই পয়েন্ট মেথডের ম্যাথগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো, সমস্যা হবে না আর কি ইনশাল্লাহ। তো শুরু করি, সেই কৌশলগুলো আমরা শিখি কিভাবে কিভাবে আমরা পয়েন্ট মেথডের যদি কোনো একটা সার্কিটের সিরিজ প্যারালাল না বুঝি, তাহলে আমরা সেই পয়েন্ট মেথডটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করলে সার্কিটটা আমাদের সহজ হয়ে যাবে আর কি। সেই কৌশলগুলো এখন শিখবো আমরা পয়েন্ট মেথডের। ওকে, তো পয়েন্ট মেথডের যে ফার্স্ট একটা কৌশল আছে, তো আমাদের কয়েকটা জিনিস মানে বাক্য চিন্তা করব। ফার্স্ট একটা বাক্যটা হচ্ছে এরকম: একটা বিন্দু মানে একটি শর্ট পথ, বা একটি শর্ট পাথ মানে একটি বিন্দু। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে একটি বিন্দু মানে একটি শর্ট পথ, বা একটি শর্ট পথ মানে একটি বিন্দু। কেন লিখছি? আমার কোনো একটা সার্কিটের ভিতরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে বড় একটা শর্ট রাস্তা দেওয়া আছে। এখন আমি এই বড় শর্ট রাস্তাটাকে যদি আমি ম্যাথটা সলিউশন করতে যাই, আমার নিজের সুবিধার্থে দেখা যাচ্ছে এই শর্ট পথটাকে ছোট করা লাগতেছে। তো আমি চাইলে কি করতে পারবো, এই বড় শর্ট পথটাকে আমি আস্তে আস্তে ছোট করতে 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 একটা বিন্দুতে রূপান্তর করতে পারবো। কারণ আমরা এটা জানি, একটা শর্ট পথে এখানে যে কারেন্ট থাকে, এখানে যে কারেন্ট থাকে, এখানে যে কারেন্ট থাকে, এখানে যে কারেন্ট থাকে, আর প্রত্যেকটা পয়েন্টে সেম পরিমাণ কারেন্ট থাকে। তাই আমি চাইলে কি করতে পারি, এই বড় একটা শর্ট পথ আছে, সেই শর্ট পথটা একটা বিন্দুতে কি করতে পারি, রূপান্তর করতে পারি। যদি এই শর্ট পথটাকে আমি এ পয়েন্ট হিসেবে চিন্তা করি, তাহলে যেহেতু পুরাটাই শর্ট পথ, তাহলে এই পয়েন্টটাকে কি এই বলতে পারি। কারণ এখানে কি কারেন্টের বা যাই করি না কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই সম্পূর্ণ পয়েন্টটাকে এই এই পাশের বিন্দুটাকে যদি এ বলতে পারি, তাহলে এই পাশের বিন্দুটাকে আমি কি বলতে পারবো, এই বলতে পারবো। আর এই সম্পূর্ণটা যদি একটা শর্ট পাথ ছিল, এই শর্ট পাথটাকে আমি চাইলে এখন কি শুধুমাত্র এখানে এ লেখছি এখানে এ লেখছি একটা বিন্দুতে আমি কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। যদি অঙ্কের মাঝে বা কোনো একটা জটিল অঙ্কে যদি আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ি, তা চাইলে আমরা কি করতে পারবো, ওই সম্পূর্ণ পথটাকে ছোট করে একটা নির্দিষ্ট পয়েন্টে রূপান্তর করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট একটা কথা সেন্টেন্স হচ্ছে, এটা আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার সময় এই এই রুলসটা মানবো আর কি। তো এই কৌশলটা অবলম্বন করবো, তাহলে দেখা যাবে আমরা সহজে পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করতে পারতেছি। আরেকটা কৌশল হচ্ছে, সোর্সকে পরিবর্তন করা যাবে না। সোর্সকে পরিবর্তন করা যাবে না। তার মানে আমার একটা সার্কিটের যেখানে সোর্স থাকুক না কেন, আমি যদি সোর্সটা এই পয়েন্টে রাখি, এখানে অনেক কিছু আছে, আমি শর্ট করে দিলাম, এখানে রেজিস্ট্যান্স দিলাম, এখান থেকে রেজিস্ট্যান্স দিলাম, দিয়ে আমি এভাবে লিখলাম, তাহলে সোর্সটা যেই পয়েন্টে থাকবে, বা আমি যদি এটাকে এ ধরি, এটাকে সাপোজ ধরলাম, আমি পয়েন্ট কিভাবে ফেলাবো সেটা পরে আসতেছি। তো আমি সোর্সটা যেইখানে থাকবে, আমরা সেই আড়াআড়িতে কি করতে পারবো, সোর্সটা রাখতে হবে। ওই সোর্সকে পরিবর্তন করা যাবে না, কিন্তু রেজিস্ট্যান্স আমি চাইলে এদিক ওদিক নিয়ে সরাই করতে পারবো, কারণ আমরা ওই পয়েন্টের যে কৌশলগুলো অবলম্বন করব, সেই কৌশল অনুসারে রেজিস্ট্যান্স যেখানেই নেই না কেন, আলটিমেট সার্কিটটা সেমই থাকবে। কিন্তু সোর্সটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে সার্কিটটা আর কি থাকবে না, সেম থাকবে না। এই জন্য আমরা সোর্স যেখানে থাকবে সেখানেই রাখবো। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কৌশল, যে কৌশলগুলো আমাদের অবলম্বন করতে হবে। এখন তাহলে 3 নাম্বার একটা কৌশল হচ্ছে, এই দুটো সেন্টেন্স আমাদের ফার্স্ট মনে রাখতে হবে:
এখন আমরা যদি পয়েন্ট ফালানো শুরু করি, যে আমি সাপোজ একটা সার্কিট আছে সিরিজ প্যারালাল বুঝতেছি না, তো ওখানে আমি পয়েন্ট ধরবো, বিভিন্ন ভিন্ন ভিন্ন পয়েন্ট আমরা চিহ্নিত করবো। তাহলে পয়েন্টগুলো চিহ্নিত করলে আমার সার্কিটের স্ট্রাকচারটা কিরকম হবে, মানে পরবর্তীতে আমরা সার্কিটের স্ট্রাকচারটা কিভাবে ফালাবো আর সার্কিটের স্ট্রাকচারটা কিভাবে তৈরি করব, সেটা আমরা এই কয়েকটা সেন্টেন্স থেকে বুঝতে পারবো। ফার্স্ট কথা হচ্ছে, যদি বিন্দু হয় দুটি, এখানে একটা কথা বলছি, যদি বিন্দু হয় দুটি তবে রেখা হবে দুটি। তো বিন্দু হয় দুটি, রেখা হবে দুটি। বিন্দু বলতে বোঝাচ্ছি আমরা একটা সার্কিটে যে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, পয়েন্ট মেথডে আমার নির্দিষ্ট একটা পয়েন্টে পয়েন্টে আমি এ ধরবো, বি ধরবো, সি ধরবো, যতগুলো পয়েন্ট করবো ভিন্ন ভিন্ন নাম দিব, যদি আর কি কোনো শর্টপথ না থাকে আর কি। তো ভিন্ন ভিন্ন নাম দেওয়ার ক্ষেত্রে যদি আমি ভিন্ন ভিন্ন নাম দিলাম, দেখলাম যে সার্কিটে ভিন্ন ভিন্ন নাম দিছি, শুধু এ আছে আর বি আছে, আর কিছু নেই, তাহলে আমার এখান থেকে বুঝতে হবে এ এবং বি ছাড়া আর কিছু নাই। তাহলে এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তাহলে এখানে বলছি যদি বিন্দু হয় দুটি তবে রেখা হবে দুটি। রেখাগুলো কিভাবে দিব, আমি শুধু এভাবে দুইটা রেখা দিয়ে দিব, তারপরে রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্স যেখানে আছে আমি সেখানে সেখানে বসাইতে পারবো, সমস্যা নেই। এটা আমরা নেক্সট ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। আপাতত এইটুকু মনে রাখো, যদি বিন্দু হয় দুটি তবে রেখা হবে কি দুটি। আর বিন্দুগুলো বোঝাচ্ছি আমি এ বি সি, এভাবে আমরা একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিটে এ বি দেবো। যেমন আমি এই সার্কিটে চিন্তা করি, আমি এই পয়েন্টটাকে যদি এ ধরি, আবার এই পয়েন্টটাকে বি ধরি, তাহলে এখানে শর্ট আছে, এখানেও বি আছে, এটাও শর্ট, এটাও বি আছে, আর এটাও বি আছে, এখানেও বি আছে। তা আমার এই যে পয়েন্ট পড়লো, তাহলে এ পড়ছে আর সবগুলা কি পড়ছে, সাপোজ বি পড়ছে, তাহলে বিন্দু হয়েছে কয়টা, দুইটা। যদি বিন্দু হয় দুইটা তাহলে রেখা হবে কয়টা, এরকম দুইটা রেখা হবে। যদিও সার্কিটের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স সবগুলো এখানে শর্ট হয়ে গেছে, এটা আমি এক্সাম্পল বোঝানোর জন্য আর কি দিছি। জাস্ট এরকম ভাবে চিন্তা করবো, একাধিক বি থাকতে পারে, একাধিক এ থাকতে পারে, কিন্তু সবগুলা এ কিন্তু একটা পয়েন্ট, কারণ আমরা সবগুলা এ ধরছি এই কারণে, কারণ সম্পূর্ণ কি ছিল, শর্ট ছিল। আর সবগুলা বি কিন্তু একটা পয়েন্টই, ওই যে একটু আগে আমরা এই যে লাইনটা অনুসারে বলতে পারি, মানে যদি একাধিক পাথ থাকে, সেই পাথগুলোকে একটা বিন্দুতে আমরা কি করতে পারবো, রূপান্তর করতে পারবো। এখানে এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, সম্পূর্ণ কিন্তু একটা পাথ, কারণ এই সম্পূর্ণটা শর্ট করা আছে। তাহলে এই সবগুলাকে আমি কি করতে পারি, একটা বিন্দুতে রূপান্তর করতে পারি। তো এই জন্যই আমরা এখানে একাধিক বিও থাকুক, একাধিক এও থাকুক, ওটা আমরা কি একটা পয়েন্ট হিসেবেই বিবেচনা করব। তাহলে বিন্দু যদি এরকম দুইটা পড়ে, তাহলে রেখা কিরকম হবে, এরকম দুইটা রেখা হবে। তো এটা একটা এইটা আমরা ফলো করব। তারপর আরেকটা ফলো করব, এরকম যদি বিন্দু হয় তিনটি, তিনটি তবে রেখা হবে তিনটি। ওকে, এখন আমি বলছি যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে তিনটি। এখন বিন্দু দুইটা হয়েছে, এরকম সার্কিট থাকতে পারে যে বিন্দু তিনটা হয়ে যাচ্ছে। তাহলে তিনটা হলে তাহলে আমাদের কি সার্কিট স্ট্রাকচার হবে কি, বিন্দু যদি হয় তিনটি তবে রেখা হবে কি তিনটি। এখানে দুটি রেখা বড় দিব, দুটি রেখা হবে বড়, মাঝেরটা মাঝেরটা হবে ছোট বা বিন্দু। তো আমি কি বলছি, যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে তিনটি, দুটি রেখা বড়, মাঝেরটা হবে ছোট বা বিন্দু। এখন এরকম ভাবে আমি পয়েন্ট ফালাচ্ছি, ফালায় ফালায় দেখতেছি আমার তিনটা পয়েন্ট হয়ে গেছে, যেমন এ হয়েছে, বি হয়েছে এবং কি সি হয়েছে। তাহলে এ এবং বি এবং সি হইলে তাহলে আমাদের এই রুলস অনুসারে বা এইটা অনুসারে বা এই এই তথ্যটা অনুসারে আমার কিরকম হবে, দুইটা রেখা হবে এরকম ভাবে বড়, আর মাঝের যে রেখাটা সেই মাঝের রেখাটা হবে এরকম ভাবে ছোট। অথবা এই দুইটা রেখা এভাবে বড় দিব, মাঝে কি করতে পারবো, একটা বিন্দু আকারেও দিতে পারবো। তাহলে আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে আমি সি ধরতে পারবো, অথবা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এই বিন্দুটাকে আমি কি করতে পারবো, সি ধরতে পারবো। তো এরকম ভাবে যদি আমাদের একটা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতেছি, দেখলাম পয়েন্ট ফালাইতে ফালাইতে তিনটা বিন্দু হয়ে গেছে, তাহলে আমি দুইটা বিন্দু এভাবে বড় দিব আর মাঝেরটা এরকম ভাবে ছোট দিব, তাহলে এই স্ট্রাকচারে সার্কিটটা গঠন হবে। আর ফার্স্ট রুলস অনুসারে এই স্ট্রাকচারে সার্কিটটা কি গঠন হবে। এইটুক কি বুঝতে পারছি? এইটুকের মাঝে কারো কোশ্চেন আছে? আর দু একজন একটু রেসপন্স করো, মানে এইটুক মধ্যে কোনো কোশ্চেন আছে, নাহলে আমি উপর দিকে মুছবো একটু।
আচ্ছা, এগুলো আমরা এখনো কিন্তু জাস্ট রুলস গুলো পড়তেছি, যা রুলস বলতে একটা কিছু কৌশল পড়তেছি। এটা রুলস না, আসলে এটা কৌশল আর কি। তো এই কৌশলগুলো শিখবো, তারপরে এই কৌশলগুলো অনুসারে আমরা ম্যাথে অ্যাপ্লাই করবো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আবার তো কৌশলগুলো কি কি সেটা জানো, তারপর আমরা ম্যাথে যাই এই কৌশলগুলো সম্পর্কে ডিটেলস আরো বলতে পারবো আর কি। কারণ ম্যাথ দেখায় দেখায় বললে কৌশলগুলো মাথায় ঢুকবে আরো ভালোভাবে। জাস্ট এই কৌশলগুলো লিখে রাখো আর মনে রাখো একটু। ওকে, তাহলে আমরা বিন্দু তিনটার মধ্যে গেছি, এবার যদি বিন্দু হয় চারটি তাহলে কি হবে? যদি বিন্দু হয় চারটি, বক্স। ওকে, তাহলে আমি বলছি যদি বিন্দু হয় চারটি, তবে চিত্র হবে ব্রিজ বা বক্স, বা সার্কিটের যে স্ট্রাকচারটা পরবর্তীতে আমরা দাঁড় করাবো সেটা ব্রিজ আকৃতি বা বক্স আকৃতি হবে। কিরকম ভাবে? সেটা হচ্ছে এরকম। তো আমরা ব্রিজ আকৃতি নিলে আমরা ব্রিজের কিরকম থাকে, এই যে এরকম থাকে। তাহলে এখানে হয়তো বা রেজিস্ট্যান্স থাকবে, এইখানে হয়তো বা রেজিস্ট্যান্স থাকবে, এখানে হয়তো বা রেজিস্ট্যান্স থাকবে, এরকম একটা হবে। অথবা এরকম ডিরেক্ট একটা বক্স আকারে সার্কিট, এরকম একটা সার্কিট, এখানে রেজিস্ট্যান্স একাধিক রেজিস্ট্যান্স। তাহলে আমরা এটা যদি পয়েন্ট ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটা ডি ধরি, অথবা এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটা ডি ধরলাম। তাহলে আমি যাই নেই না কেন, যদি আমাদের একটা সার্কিটের বিন্দু চারটা হয়ে গেছে, তখন আমার দেখা যাবে কি সার্কিটটা একটা ব্রিজ আকৃতি হচ্ছে, অথবা একটা বক্স আকৃতির কি হচ্ছে, সার্কিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার। এখন 4-এর অধিক যদি বিন্দু থাকে তাহলে কি হবে? আসলে আমাদের বইয়ে বা আমরা এই পর্যন্ত যত ম্যাথগুলো সলিউশন করছি, অথবা আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে, 4-এর উপরে বিন্দু পড়ে না, সবগুলা এই 4টার মধ্যে কি হয়ে যায়, অ্যাভারেজ হয়ে যায়। যদি 4-এর উপরে পড়ে সর্বোচ্চ 5টা পড়তে পারে, তাও সমস্যা নেই, এই 4টা দিয়ে কি করা যাবে, 5টার জিনিসটা এই 4টা দিয়ে সলিউশন হয়ে যায়। এই জন্যই আমাদের এই 4টা পর্যন্ত যদি কনসেপ্টটা মনে রাখতে পারি, তাহলে বাকিগুলো সলিউশন সবগুলো এমনিতেই করা যায়। এখন আমার কথা হচ্ছে, এই যে পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরা স্টার্ট করব কোথা থেকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। কারণ তুমি যদি পয়েন্ট কিভাবে ধরবা বা কোথা থেকে শুরু করবো এটা যদি না বুঝো, তাহলে কিভাবে পয়েন্ট অ্যাপ্লাই করবো, তাহলে তো হবে না। তাহলে আমরা পয়েন্ট অ্যাপ্লাই কোথা থেকে করবো সেটা আগে বুঝতে হবে। তো এটার জন্য আমি একটা কিছু কথা লিখতেছি, তাহলে এটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। ভোল্টেজ সোর্স এর প্রান্ত দ্বয় হতে পয়েন্ট ধরা স্টার্ট করব। তো ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় হতে পয়েন্ট দ্বারা স্টার্ট করব। আর যদি ভোল্টেজ সোর্স এর সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওই রেজিস্ট্যান্সের এর পর থেকে পয়েন্ট ধরা শুরু হয়ে যাবে, ধরা স্টার্ট করব। ওকে, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোথা থেকে পয়েন্ট ধরা শুরু করব সেটা বলছি। ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় হতে পয়েন্ট ধরা স্টার্ট করব। আর যদি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওই রেজিস্ট্যান্সের পর থেকে পয়েন্ট ধরা স্টার্ট করব। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি, তাহলে ধরলাম এই এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে যা ইচ্ছা অনেক সার্কিট অনেক কিছু আছে যেগুলো আমরা সিরিজ প্যারালাল বুঝতেছি না, যার কারণে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছি, ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় হতে পয়েন্ট ধরা শুরু করব। তাহলে এই একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজের একটা প্রান্ত হচ্ছে এটা, তো একটা প্রান্তকে একটা পয়েন্ট ধরবো, আরেকটা প্রান্তকে আরেকটা পয়েন্ট ধরবো, এইভাবে পয়েন্ট ধরে ধরে আগাইতে থাকবো। তাহলে এটা হচ্ছে একটা রুলস বলছি। এবার যদি এরকম ভাবে থাকে, আর যদি এখানে একটা মনে করলাম সিরিজের রেজিস্ট্যান্স আছে, এখন যদি আমি ফার্স্ট চিন্তা করি যে ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় হতে পয়েন্ট দেওয়া শুরু করবো, তখন কিন্তু আমার কি এখানে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, এখানে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ
এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, এখানে যে পরিমাণ কারেন্ট আছে এখানে সেম পরিমাণ কিন্তু কারেন্ট নাই, তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে তখন পয়েন্টটা কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। কারণ এটাকে যদি এ ধরে ফেলাই, এটাকে যদি বি ধরে ফেলাই, তখন এই পয়েন্টটাকে কি ধরতে হচ্ছে, আমার সি ধরতে হচ্ছে। কারণ এখানের কারেন্ট আর এখানে যদি আমি আদার্স কোনো সার্কিট ঢুকে যায়, তখন এই পয়েন্টটাকে আমরা সেম রাখতে পারতেছি না, কারণ ভিতরে কি আছে, বাধা আছে। তো যার কারণে যদি এরকম ভাবে সিরিজের রেজিস্ট্যান্স থাকে, তো আমি কি করব, এই সিরিজ পয়েন্টের ওই পারে পয়েন্টে ধরা শুরু করব। যদি আমি এটাকে এ ধরি, তাহলে এই সিরিজে যেহেতু রেজিস্ট্যান্স আছে, দ্বিতীয় রুল, দ্বিতীয় সেন্টেন্স অনুসারে, আর যদি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে সিরিজের রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্সের ওই পার থেকে রেজিস্ট্যান্সের পর মানে কি, এই যে পয়েন্ট থেকে আমরা কি ধরবো, পয়েন্ট ধরা শুরু করব। আর এটা যদি না করি, তাহলে আমরা পয়েন্টের সংখ্যা বাইরে যাবে, কারণ আমরা এই পর্যন্ত যে রুলস গুলা শিখছি বা যেই কৌশলগুলো শিখছি, সেই কৌশলের মধ্যে আমি বলে দিচ্ছি সর্বোচ্চ কয়টা, 4টা পয়েন্ট থাকা যাবে। যদি 4টা পয়েন্টের বেশি হয়, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তা কমপ্লেক্স হবে না, সলিউশন করা যাবে 4 পয়েন্টের মাধ্যমেই। তারপরে একটু কমপ্লেক্স হওয়ার কথা, মানে আমাদের তো ওরকম কোনো রুলস বা কৌশল পাচ্ছি না আমরা। তো যার কারণে আমরা চাইবো যাতে 4টা পয়েন্টের মধ্যেই একটা সার্কিটের পয়েন্ট কি থাকে, সীমাবদ্ধ থাকে। এই জন্য যদি সিরিজে থাকে, ধরো সিরিজে কানেকশন দিতেই পারবো, ওটার জন্য আলাদা পয়েন্ট আমার বিবেচনা করা লাগবে না, যেভাবে থাকবে সেভাবে আমরা চিন্তা করতে পারবো। এই জন্য যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি করবো, আমরা সিরিজ রেজিস্ট্যান্সে ওই পার থেকে পয়েন্ট ধরা শুরু করবো, তাহলে আমাদের সার্কিটের পয়েন্ট সংখ্যা অটোমেটিকলি কমে যাবে আর কি। তো এই জন্য প্রবলেম হবে না পরবর্তীতে আর। তো এটা আমাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে পয়েন্ট যে ধরলাম, এখন পয়েন্ট চেঞ্জ হচ্ছে কখন বা কিভাবে বুঝবো, আমি এটাকে এ পয়েন্ট ধরছি, এখন এটাকে আর এ ধরা যাবে না, এটাকে বি ধরতে হবে, অথবা এটাকে বি ধরা যাবে না, সি ধরতে হবে, এটা কখন বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের ফার্স্ট কথা হচ্ছে, ওই যে ফার্স্ট একটা কথা বলছি, একটি বিন্দু মানে একটি শর্ট পথ মানে একটি বিন্দু। এখন আমরা সেম পয়েন্ট তখনই রাখতে পারবো যখন বুঝবো এইটুক কি আছে, শর্ট করা আছে। এখন আমি যদি একটা সার্কিট দিয়ে চিন্তা করি, তাহলে হয়তো আমি সহজে বুঝাইতে পারবো। সার্কিট আঁকাই চিন্তা করি আমি। ওকে, আমি একটা সার্কিট আঁকাই এখানে, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা সার্কিট আঁকাইছি। এখন আমি বলছি পয়েন্ট ধরা শুরু করবো সার্কিটের প্রান্ত দ্বয় হতে। আর যদি তাদের ভোল্টেজ সোর্সের প্রান্ত দ্বয় হতে, যদি ভোল্টেজ সোর্সের প্রান্ত দ্বয়ের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে রেজিস্ট্যান্সের ওই পার থেকে পয়েন্ট ধরা শুরু করবো। তাহলে আমি এই যে ভোল্টেজ সোর্সের প্রান্ত, তাহলে ভোল্টেজ সোর্সের প্রান্ত দ্বয়ের মধ্যে কি সিরিজের রেজিস্ট্যান্স আছে, তাহলে সিরিজের রেজিস্ট্যান্স থাকলে এই পয়েন্ট থেকে পয়েন্ট ধরা শুরু করবো। তাহলে আমি এটাকে এ ধরলাম, যেহেতু এখানেও সিরিজের রেজিস্ট্যান্স আছে, এটাকে কি ধরলাম, বি ধরলাম। এখন এই এ এখানে আসলো, এখানে আরেকটা পয়েন্টের সৃষ্টি হয়েছে, তাহলে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কিন্তু এই হবে। কেন এ হবে, আমি এই পয়েন্টের দেওয়ার রুলসটা হচ্ছে, যদি কোনো একটা পয়েন্ট ধরলাম, ওই পয়েন্ট থেকে আমি দেখতেছি কোনো প্রকার বাধা নাই, কোনো প্রকার বাধা নাই। আর যতক্ষণ পর্যন্ত বাধা না থাকবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে, সেম পয়েন্টই থাকবে। আমাদের আগে যেই পয়েন্টটা ছিল, বাধা না থাকার কারণে সেম পয়েন্টই থাকবে। আর যদি সামনে একটা বাধা তৈরি হয়ে যায়, একটা রেজিস্ট্যান্স আইসা পড়লো, তাহলে আর সেম পয়েন্ট থাকবে না। যেমন আমি এই পয়েন্টে আসার পরে এই পয়েন্টটাকে আর এ ধরতে পারবো না, কারণ এই পয়েন্টের মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে, অথবা এখানে দেখো এখানেও মাঝখানে কি রেজিস্ট্যান্স আছে। যেহেতু রেজিস্ট্যান্স আইসা পড়ছে, তখন আর এই পয়েন্টটা কি ধরা যাবে না, এ ধরা যাবে না, ওটাকে ভিন্ন একটা পয়েন্ট ধরতে হবে। আর ভিন্ন পয়েন্ট, এখানে যেহেতু বি ধরছি, তাহলে এখানে কিন্তু শর্ট আছে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে কি, বি। এখন এখানে যদি বি না ধরে আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতাম, তখন কিন্তু এটাকে আর বি ধরা যাইতো না। কেন যাইতো না, কারণ হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এই পয়েন্টটাকে বি ধরছি, এদিক দিয়ে বাধা নাই, এই পয়েন্টটাকে বি হবে, ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে তো বাধা আছে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। যখনই বাধা আসবে, তখনই আমাকে বুঝতে হবে এই পয়েন্টটাকে আর কি ধরা যাবে না, বি ধরা যাবে না, তখন এখানে নিউ একটা পয়েন্ট আসতে হবে, সেটা হচ্ছে কি, সি। কারণ এটাকে এও ধরা যাচ্ছে না, বিও ধরা যাচ্ছে না, নতুন একটা পয়েন্ট তৈরি করতে হবে, সেটাকে আমরা ধরে নেবো কি, সি ধরে নিব। তাহলে এভাবে আমাকে পয়েন্টগুলোকে কোনটা সেম হবে আর কোনটা সেম হবে না, সেভাবে আমরা চিন্তা করতে হবে। ফার্স্ট হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, যদি বাধা না থাকলে, যতক্ষণ পর্যন্ত বাধা পাবো না, ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকবে। আর বাধা চলে আসলেই, একটা রেজিস্ট্যান্স চলে আসলেই, সেটাকে আর সেম পয়েন্ট দেওয়া যাবে না, নতুন একটা পয়েন্ট কি করতে হবে, নিয়ে আসতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে। তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি, যতক্ষণ পর্যন্ত
বিবেচিত হবে। কি বলছি, যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না আসবে ততক্ষণ সেম পয়েন্ট বলে বিবেচিত হবে। আর বাধা আসলে নিউ নিউ নতুন পয়েন্ট বলে বিবেচিত হবে। এটা। আর আরেকটা সেন্টেন্স আমাকে মনে রাখতে হবে পয়েন্ট মেথডের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি কোনো রেজিস্ট্যান্স এর আড়াআড়িতে দুই প্রান্তে সেম পয়েন্ট পড়ে, তাহলে ওই রেজিস্ট্যান্স শর্ট বলে বিবেচিত হবে। শর্ট বলে বিবেচিত হবে। এখানে আর দুইটা কথা লিখছি, একটা কথা লিখছি হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট বলে বিবেচিত হবে, আর বাধা আসলে নতুন পয়েন্ট বলে বিবেচিত হবে, যেটা একটু আগে আমি ব্যাখ্যা করলাম সার্কিটের মাধ্যমে। আর একটা কথা হচ্ছে যদি কোনো রেজিস্ট্যান্সের দুই প্রান্তে সেম পয়েন্ট পড়ে তাহলে ওই রেজিস্ট্যান্স শর্ট বলে বিবেচিত হবে। এটা যদি আমি সার্কিট দিয়ে চিন্তা করতে চাই তাহলে এরকম একটা সার্কিট আছে, আর এখানে আরেকটা দিলাম। এখন আমি এদিক দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে পয়েন্ট ধরা স্টার্ট করি তাহলে আমি এটা এ, তখন এখানে কি শর্ট করা আছে মানে কি এই পয়েন্টটা যদি এ হয় এটাও কি এই হবে, এই পয়েন্টটা কি এই হবে, এই পয়েন্টটা কি এই হবে। এখন আমি দেখতেছি এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে এই পয়েন্ট এবং এই পয়েন্টের দুই প্রান্তে কি একই রকমের অক্ষর বা একই রকমের পয়েন্ট, সেম পয়েন্ট পড়তেছে। তাহলে সেম পয়েন্ট পড়া মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তখন ওই রেজিস্ট্যান্সটা আমার সমতুল্য সার্কিটে কি আসবে না, বা সমতুল্য রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় সেটা হিসাবে আসবে না, তাই সেটাকে আমরা শর্ট বলে বিবেচনা করবো। যদি কোনো একটা সার্কিটের ভিতরে যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে তাহলে বুঝবো ওই রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, ওই রেজিস্ট্যান্সটা বাদ হয়ে যাবে, ওই রেজিস্ট্যান্সটা আমরা হিসাব করবো না বা সমতুল্য রেজিস্ট্যান্সের সময় হিসাবে আসবে না। ওকে, আমি এই কথাগুলো কি বুঝতে পারছি সবাই, যে কথাগুলো এখন পর্যন্ত বললাম আমি পয়েন্ট মেথডের জন্য? সবাই একটু রেসপন্স করো, কারণ পয়েন্ট মেথডের মোটামুটি বেসিক কথাবার্তা শেষ, বা এই কৌশলগুলাই যদি আমরা জানা থাকে, মাথায় থাকে, তো এই কৌশলগুলো জানা থাকলে ইনশাল্লাহ যত রকম পয়েন্ট মেথডের ম্যাথ আছে সকল পয়েন্ট মেথডের ম্যাথ ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে। জাস্ট এই কৌশলগুলো মাথায় রাখতে হবে আর কি। এই কৌশলগুলো মাথায় থাকলে সব পয়েন্টের মেথডের ম্যাথ একদম সহজ হয়ে যাবে। আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবো হয়তো বা। আচ্ছা, আমরা ম্যাথ সলিউশন করবো, এই পর্যন্ত কথাগুলো বুঝছো কিনা একটু রেসপন্স করো আমারে। কি শুনতে পাচ্ছ কি তোমরা? না, আমি এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো কথাগুলো কি বুঝতে পারছো কিনা? কারণ এগুলা যদি বুঝতে পারো পয়েন্ট মেথডের ম্যাথ খুবই সহজ, খুবই সহজ। কারণ এই কথাগুলোর মাধ্যমে পয়েন্ট মেথডের ম্যাথগুলো একদম সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা ম্যাথ যখন করবো আবার ওগুলো রিপিট করবো, যে রুল আমি কি বলি, যে আমরা রুলস গুলা পড়ছি বা যেগুলো কৌশল পড়ছি সেই কৌশলগুলো আমি পয়েন্ট মেথডে পয়েন্ট অ্যাপ্লাই করবো, আর কৌশলগুলো একবার পড়বো। তাহলে একটু মনোযোগ দাও, তাহলে দেখবো যে পয়েন্ট মেথড আর দেখতে হবে না, অটোমেটিকলি তোমরা ম্যাথ সলিউশন করতে পারবা। তো একটু মনোযোগ দাও তাহলে, হ্যাঁ। আমি কিছু ম্যাথ শুরু করতেছি তাহলে বুঝতে পারবো, কারণ এই ম্যাথ করার সাথে সাথে আমি পয়েন্ট মেথডের যে রুলস গুলা বা কৌশলগুলো আমি লিখছিলাম সেগুলো বলবো তোমাদের, তাহলে রিলেট করতে পারবা যে আসলেও যেগুলো বলছি এগুলো ঠিক আছে কিনা। ওকে, এই একটা ম্যাথ লিখছি আমি, দেখো হোয়াইট বোর্ডে। সেটা হচ্ছে আমি ফার্স্টেই বলছিলাম
এই পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা সাধারণত সমতুল্য রোধই বের করি, কারণ সমতুল্য রোধের মাধ্যমে বের করার জন্য এই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করা হয়। কারণ আমরা অনেক সার্কিটে দেখবো সিরিজ আছে নাকি প্যারালাল আছে কিছু বুঝতে পারবো না, তুমি যতই টানাটানি করো না কেন, যতই সার্কিট এদিক ওদিক করো না কেন, সহজে বুঝতে পারবো না কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। আর এই পয়েন্ট মেথডে অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা বুঝে ফেলাবো এই দুটো সিরিজ আছে, এই দুটো কি আছে, প্যারালাল আছে। এই একটা সার্কিটই দেখি, তো এখানে এই 25 আলাদা, এই 25 সাথে 6 সিরিজ আছে, প্যারালাল আছে, কিছু বোঝা যাচ্ছে না। আবার এই 100 সাথে এই 25 কি আছে তা বোঝা যাচ্ছে না, কারণ এখানে কি আছে, শর্ট আছে। আবার এই 20 সাথে এই 4 কিছু আছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে এই 20 সাথে এই 100 কি আছে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ আমাদের কি কোনটা সিরিজ কোনটা প্যারালাল কিছু বুঝতে পারতেছি না। যদি এরকম সিচুয়েশনে পড়ি আমরা, তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার জন্য আমরা পয়েন্ট ফালানো শুরু করবো বা পয়েন্ট ধরা স্টার্ট করবো কোথা থেকে, সেটা আমরা একটা রুলস বলছিলাম, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় হতে পয়েন্ট ধরা শুরু করব। আর ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয়ের সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে রেজিস্ট্যান্সের অপর প্রান্তে পয়েন্ট ধরা শুরু করব। তাহলে আমি দেখতেছি এটা হলো ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের প্রান্তের সাথে একটা কি আছে, সিরিজের রেজিস্ট্যান্স আছে। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করব। তাহলে আমি এই পয়েন্টটাকে এ পয়েন্ট ধরলাম, এটাকে আমি বি ধরে ধরলাম, তার প্রান্তদ্বয় পয়েন্ট ধরা ফেলাইছি। এখন পরবর্তীতে আগাবো, আরো যে যে পয়েন্টগুলো আছে বা সংযোগস্থলগুলো আছে সেখানে কি কি পয়েন্ট পড়ে সেটা দেখবো। এখন এটা যেহেতু এ পয়েন্ট, আমি এটা বলছিলাম যতক্ষণ পর্যন্ত বাধার সম্মুখীন না হবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকবে। তাহলে এটা যদি এ হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়েছে, একদম একটা শর্ট রাস্তা আছে, তাহলে এই পয়েন্টটা কি হবে, একটা এ পয়েন্টই হবে। আবার এটাকে যেহেতু এখানে আরেকটু প্রবলেম করছি আমি, সেটা হচ্ছে এখানেও কিন্তু সিরিজ একটা রেজিস্ট্যান্স আছে। তার মানে এই পয়েন্টটাকে আমি এখানে বি না ধরে আমি এই পয়েন্টটাকে বি ধরবো, কারণ আমি বলছিলাম যদি প্রান্ত সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে রেজিস্ট্যান্সের অপর প্রান্ত থেকে কি ধরবো, আমরা পয়েন্ট ধরা শুরু করবো। তাহলে আমি এই পয়েন্টটাকে বি ধরলাম। এখন এই পয়েন্ট থেকে এখানে কোনো বাধার সম্মুখীন নাই, এখানে কোনো বাধার সম্মুখীন নাই, তাহলে এটাও কি পয়েন্ট, বি পয়েন্ট। আবার এখান থেকে এই পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি, তাহলে এটাও কি পয়েন্ট, বি পয়েন্ট। আবার বলতেছি যদি পয়েন্ট স্টার্ট করবো কোথা থেকে, ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় থেকে, আর সেই প্রান্তদ্বয়ের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকলে তাহলে রেজিস্ট্যান্সের অপর প্রান্ত থেকে পয়েন্ট ধরা স্টার্ট করব। তা আমি এই ভোল্টেজ সোর্সের এই প্রান্তের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজ আছে, এই প্রান্তের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজ আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অপর প্রান্ত থেকে পয়েন্ট ধরা স্টার্ট করছি। তাহলে একটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি। এখন এই এ থেকে যতক্ষণ পর্যন্ত বাধার সম্মুখীন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পয়েন্টটা সেম রাখছি। এই যে এখানে বাধার সম্মুখীন হয়েছে, পয়েন্টটা কি এ আছে, তাহলে এখানে একটা বাধা আছে, এখানে আমি কি পয়েন্ট আছে জানি না, নতুন একটা পয়েন্ট আসবে। এখন এটা যদি বি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কোনো বাধার সম্মুখীন না হয় না, মানে এটাও বি আছে, এটাও কি আছে, বি আছে। এখন আমার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট ধরা হয়ে গেছে, এখন আর নতুন কোনো পয়েন্ট ধরা কি নাই, মানে না ধরলেও হবে, কারণ আমরা এই পয়েন্টটাকে ধরে ফেলাইছি, এই পয়েন্টটাকে ধরে ফেলাইছি। আর যেহেতু সিরিজে আছে, সিরিজে থাকলে তো আমরা রুলসের মধ্যে পড়ে গেছিল, যেই রুলস ছিল আর কি। এখন বিন্দু হয়েছে কয়টা, আমাদের ফার্স্ট যে একটা আরেকটা কথা বলছিলাম, যদি বিন্দু হয় দুইটি রেখা হবে, দুইটি বিন্দু হয় তিনটি রেখা হবে, দুইটি মাঝখানটা ছোট হবে। তাহলে এটা কোন রুলসের মধ্যে পড়ছে, এটা পড়ছে হচ্ছে বিন্দু হয় যদি দুইটি, ফার্স্টে যে রুলস টেকনিকটা বলছিলাম মনে হয়, যে যদি বিন্দু হয় দুটি তবে রেখা হবে কয়টি, দুইটি, একটা এরকম ভাবে দুইটা রেখা হবে। তাহলে এখানে বিন্দু কয়টা পড়ছে, দুইটা পড়ছে, তাহলে আমি একটা রেখা এরকম দিলাম আর একটা রেখা এরকম দিলাম। তারপরে বলছিলাম ভোল্টেজ সোর্সকে পরিবর্তন করা যাবে না, ভোল্টেজ সোর্স যেখানে আছে সেখানেই থাকবে, তাই ভোল্টেজ সোর্সটা যেখানে আছে সেখানেই রাখলাম। এখন এই সোর্সের সাথে এই চার কি, তাহলে এটাকে আমরা এ রাখা দিলাম, এটাকে বি দিলাম, কারণ বিন্দু করে এ আর বি, আর এ আর বি ছাড়া কোনো বিন্দু নাই। তাহলে এ বিন্দুর সাথে এই 4 ওহম সিরিজে ছিল সোর্সের সাথে, তাহলে সোর্সের পজিটিভের সাথে 4 সিরিজ, পজিটিভের সাথে 4টাকে আমি সিরিজে রেখে দিলাম। আবার নেগেটিভের সাথে 6 কি আছে, সিরিজ আছে, নেগেটিভের সাথে 6টাকে সিরিজে রেখে দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্সের কাজ কমপ্লিট করে ফেলাইছি, এই রেজিস্ট্যান্সের কাজ কি কমপ্লিট করে ফেলাইছি। এখন বাকি রইল কোনটা, এটাও কমপ্লিট, এটাও করুন, বাকি রইল এই তিনটা। এখন এই যে 20 ওহম রেজিস্ট্যান্স, এই 20 ওহম রেজিস্ট্যান্স কার মাঝখানে আছে, এ এবং বি এর মাঝখানে আছে। তাহলে এই সম্পূর্ণটা যদি এ হয়, এই সম্পূর্ণটা যদি বি হয়, তাহলে এ এবং বি এর মাঝখানে কত আছে, 20 ওহম আছে। তাহলে আমি এ এবং বি এর মাঝখানে আমি 20 ওহম রেখে দিলাম। দেখা যাচ্ছে কি, তাহলে আবার এই 20 ওহমের কাজ শেষ, বাকি রইল কি 100 ওহম। তো এ 100 ওহম কার মাঝখানে আছে, এ এবং বি এর মাঝখানে আছে, তো আমি এ এবং বি এর মাঝখানে কি 100 ওহম দিয়ে দিলাম। আবার এই 25 ওহম, এই 25 ওহম কার মাঝখানে আছে, এ এবং বি এর মাঝখানে আছে, তাহলে এ এবং বি এর মাঝখানে আমি কি 25 ওহম দিয়ে দিলাম। তাহলে এখন কি সহজেই বুঝতে পারতেছি না, এই তিনটা প্যারালাল আছে, তিনটাকে প্যারালাল করার পর এটার সাথে সিরিজ, এটার সাথে সিরিজ হয়ে যাবে। এখন এই সার্কিটের চাইতে এই সার্কিটটা কতটুকু সহজ মনে হচ্ছে না,
শুধুমাত্র কার মাধ্যমে? এই পয়েন্ট মেথডের মাধ্যমে। কারণ পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করার সাথে সাথে যদি আমরা সিরিজ প্যারালাল নাও বুঝতে পারি, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে নতুন যে সার্কিট স্ট্রাকচারটা আসবে সেটা সহজেই বুঝতে পারবো এটা কি আছে, পয়েন্ট মেথড কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। এখন এটাকে যদি আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করি, আর ইকুইভ্যালেন্ট বের করি, তখন আমার কি 20 প্যারালাল 100 প্যারালাল 25 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 4। এখন যদি আমি একটা সলিউশন করি তাহলে আনসারটা চলে আসবে ইনশাল্লাহ। এরকমই আমাদের যে রুলস গুলা বা যে টেকনিক গুলো আমরা পর্যন্ত শিখলাম পয়েন্ট মেথডের ক্ষেত্রে, সেই সবগুলো টেকনিক এখানে অ্যাপ্লাই করেছি, তারপরে আমরা এই সলিউশন সার্কিটটা সাজাইছি। তো সেই টেকনিকটা ছিল আমাদের পয়েন্ট স্টার্ট করবো কোথা থেকে, তার জন্য আমি একটা সেন্টেন্স বলছিলাম এরকম যে ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় থেকে পয়েন্ট ধরা স্টার্ট করব, যদি ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয়ের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রেজিস্ট্যান্সের প্রান্তদ্বয় থেকে কি করব, আমরা পয়েন্ট ধরা স্টার্ট করব। তাহলে এই একটা ভোল্টেজ সোর্স আছে, সেই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স ছিল, আবার ভোল্টেজ সোর্সের সাথে এখানেও সিরিজে, মানে দুই প্রান্তে সিরিজের রেজিস্ট্যান্স আছে। আর রেজিস্ট্যান্সের ওই পয়েন্ট থেকে পয়েন্ট ধরা স্টার্ট করবো, সেটা আমাদের সেই সেন্টেন্স অনুসারে বলতেছি। তাহলে এটা যদি এ ধরি তাহলে এটা এ ধরলে অবশ্যই অন্য আরেকটা পয়েন্ট ধরতে হবে, কারণ তো সম্পূর্ণটা শর্ট সার্কিট না বা শর্ট শাখা না। তাহলে এটা যদি এ ধরি তাহলে এটা বি ধরলাম। এখন পরবর্তী পয়েন্টগুলো কিরকম হবে, আমি যেখান থেকে পয়েন্ট ধরা স্টার্ট করছি ওখান থেকে যদি কোনো বাধার সম্মুখীন না হয় ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্টই থাকবে। তাহলে এখান থেকে কোনো বাধার সম্মুখীন হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি কি সেম পয়েন্টই রাখছি, তাহলে এটাকে এ রাখলো এটাকে এই রাখছি। তারপরে কি বাধার সম্মুখীন হয়ে গেছে আর এই পয়েন্ট কি করতে পারি নাই, ধরতে পারি নাই। আর যেখানে বি ধরছিলাম সেই বি থেকে দেখতেছি যতক্ষণ পর্যন্ত বাধার সম্মুখীন হই নাই ততক্ষণ পর্যন্ত আমি বি ধরছি, তাহলে এই পয়েন্টটাকে বি ধরছি, এই পয়েন্টটাকেও বি ধরছি। তারপরে দেখতেছি বাধার সম্মুখীন আছে, পয়েন্ট ধরে নেই। এখন এই দুইটা পয়েন্ট ধরার পরে দেখতেছি সব পয়েন্টই ধরা হয়ে গেছে, তাহলে আর কোনো পয়েন্ট ধরার দরকার নাই। তো এখন এটা দেখতেছি এখানে পয়েন্ট পড়ছে কয়টা, এ এবং বি ছাড়া অন্য কিছু আছে না, একাধিক থাকুক সমস্যা নাই, কিন্তু এ এবং বি ছাড়া কিন্তু অন্য কিছু নাই। এই জন্য পয়েন্ট হয়েছে কয়টা, দুইটা। আর যদি পয়েন্ট হয় দুইটা তাহলে আমাদের এখানে আরেকটা সেন্টেন্স বলছিলাম, যদি বিন্দু হয় দুটি তাহলে রেখা হবে কয়টি, দুটি। তাহলে বিন্দু দুইটা হয়েছিল, আমি প্রথমে কি করছিলাম, এ একটা রেখা দিছিলাম, এ আরেকটা রেখা দিছিলাম, এই দুইটা রেখা এইভাবে দিয়ে দিছিলাম, একটা রেখার নাম দিছি এ, আরেকটা রেখার নাম দিছি কত, বি। তারপর শুধুমাত্র যে রেজিস্ট্যান্স গুলো আছে সেই রেজিস্ট্যান্স গুলো ওই যে পয়েন্টের মাঝখানে আছে সেই যে পয়েন্টের মাঝখানে কি বসায় দিছে, আর কিছু করি নাই। তা এ পয়েন্টের সাথে পজিটিভ ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের সাথে 4 ওহম সিরিজে সেটা এ পয়েন্টে যুক্ত হয়েছে, তাহলে পজিটিভ প্রান্তের সাথে 4 ওহম সিরিজে এ পয়েন্টে যুক্ত করে দিছি। নেগেটিভ প্রান্তের সাথে 6 ওহম সিরিজে বি পয়েন্টে যুক্ত করে দিছি, 6 ওহম সিরিজে বি পয়েন্টে যুক্ত করে দিছি। আর এই 20 ওহম এ এবং বি এর মাঝখানে আছে, 20 ওহম এবং এ আর বি এর মাঝখানে রাখছি, এবং এটা কি এ আর বি এর মাঝখানে আছে, এ আর বি রাখছি, এই 25 এ আর বি এর মাঝখানে, এই 25 এ আর বি এর মাঝখানে রেখে দিছি। এখন আমি সহজেই বুঝতে পারছি কোনটুকু সিরিজ আছে আর কোনটুকু কি আছে, প্যারালাল আছে। বাকিটুকু তো আমরা ওই রোধ নির্ণয় নিয়মে দেখলাম, রোধ নির্ণয় কিভাবে করে সেটা এখান থেকে বুঝতে পারতেছি। হ্যাঁ, সলিউশনটা বুঝতে পারছি কিনা? ওকে, পয়েন্ট মেথড খুবই সহজ, খুবই সহজ, কিন্তু আমাদের পয়েন্ট মেথডের ম্যাথগুলো সলিউশন করতে গেলে ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমি যেই কৌশলগুলো বলছি সেই কৌশলগুলো মাথায় থাকতে হবে। ওই কৌশলগুলো যদি মাথায় থাকে কোনো ম্যাথই কঠিন মনে হবে না, ম্যাথ দেখার সাথে সাথে সলিউশন হয়ে যাবে। আরো ম্যাথ আমরা সলিউশন করবো তাহলে দেখতে পারবা কতটুকু সহজ আর কি, আমরা অনেক ম্যাথ সলিউশন করবো, কারণ পয়েন্ট মেথডে হিউজ ম্যাথ আছে। কারণ এই রুলস এর যতগুলো ম্যাথ আছে বা এই বেসিকের যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট আর কি চাকরি পরীক্ষার জন্য আর কি, কারণ এগুলাই বেশি আসে আর কি চাকরি পরীক্ষাতে। ওকে, এখানে আরেকটা সার্কিট দিছি, সেটা বলতেছি এখানে একটা 18 ওহম রেজিস্ট্যান্স, 18 ওহম রেজিস্ট্যান্স, 18 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা শর্ট পয়েন্ট করে দিছি, এখানে একটা শর্ট পয়েন্ট করে দিছি, এই সার্কিটটা দিছি। এই সার্কিটের টোটাল ভোল্টেজের মান হচ্ছে আমাদের
18 ভোল্ট। এখন এই সার্কিটে বলছে আয়নের মান বের করো, আই টুর মান বের করো, এগুলো বের করতে বলছে। তাহলে আমি যাই বের করি না কেন, আয়ন আই টু বের করতে বলে বা কোনো একটা শাখার কারেন্ট যদি বের করতে বলে, আমাদের শাখা কারেন্টের নিয়ম অনুসারে কি লাগবে, সমতুল্য রোধ লাগবে। আর সমতুল্য রোধ না পাইলে আমি মুট কারেন্ট পাবো না, মুট কারেন্ট না পাইলে আমার শাখা কারেন্ট বের করতে পারবো না। তাহলে এই সার্কিটের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে সমতুল্য রোধ বের করা। এখন সমতুল্য রোধ যদি বের করতে যাই, এই তিনটা সিরিজ আছে নাকি প্যারালাল আছে কিছু বোঝা যাবে না। কেন বোঝা যাবে না, এদিক দিয়ে একটা শর্ট করে দিছি, কারণ এটা সিরিজ তো নাই শিওর, কারণ এখানে শর্ট পথ আছে। আর প্যারালাল বলতে পারতেছি না, কারণ এদের কমন পয়েন্ট কি নাই, সেম নাই। কমন পয়েন্ট যদি সেম থাকতো তাহলে হয়তো আমি প্যারালাল বলতে পারতাম। যদি অনেক ক্ষেত্রে বোঝা যায় কমন পয়েন্ট সেম আছে কি সেম নাই, তো অনেক সময় আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা কি করব, সরাসরি পয়েন্ট মেথডে চলে যাব। প্রত্যেকটা অঙ্কে এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় যে আমরা সহজে বুঝতেছি না, অথবা বুঝতেছি আমার কাছে কনফিউশন আছে, যদি বুঝতেছি কনফিউশন থাকলে তাও পয়েন্ট মেথড ফেলাই দিবা, দেখবা ম্যাথ সলিউশন হয়ে গেছে। অথবা বুঝতেছো তাহলে বুঝলে তো হইলো। আর ম্যাক্সিমাম অঙ্কে বোঝা যাবে না, এরকম সিচুয়েশন পড়লে দেখা যাবে বোঝা যাচ্ছে না কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। তাহলে ফার্স্ট উদ্দেশ্য আমরা পয়েন্ট মেথড ফলাবো। পয়েন্ট মেথড ফলানোর পয়েন্ট স্টার্ট করবো কোথা থেকে, ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় থেকে। যদি ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয়ের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমি কি করব, সেই সিরিজ রেজিস্ট্যান্সের ওই পার থেকে কি করব, পয়েন্ট ধরা শুরু করব। তাহলে এখানে কি কোনো সিরিজের রেজিস্ট্যান্স আছে, কোনো সিরিজের রেজিস্ট্যান্স নাই যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট আছে। তাহলে সিরিজের রেজিস্ট্যান্স নাই, মানে এটা দিলাম এ পয়েন্ট, এটা দিলাম আমি বি পয়েন্ট। এখন এখানে আসি, তাহলে এটা যদি এ হয়, এখানে কোনো বাধা নাই, তাহলে এটা কি হবে, এই হবে। এখানে কোনো বাধা নাই, তাহলে এটা কি হবে, এই হবে। এখানে কোনো বাধা নাই, এটা এই হবে। এখানে কোনো বাধা নাই, তাহলে এটা কি এ পয়েন্টই হবে। আবার এটা যদি বি ধরি, এখানে কোনো বাধা নাই, এটা বি পয়েন্ট, বাধা নাই বি পয়েন্ট, তাহলে বাধা নাই, এটাও কি পয়েন্ট, বি পয়েন্ট। তাহলে আমরা দেখো প্রত্যেকটা জায়গায় পয়েন্ট ফালানো হয়ে গেছে, তাহলে আর কোনো পয়েন্ট ফালানোর সুযোগ নাই বা যাবেও না। তাহলে যেহেতু পয়েন্ট ফালানো হয়ে গেছে, এখন এখানে কি কি আছে, এ এবং বি ব্যতীত অন্য কিছু আছে? এ এবং বি ব্যতীত কি নাই, অন্য কোনো কিছুই নাই। তাহলে আমাদের পয়েন্ট পড়ছে কয়টা, দুইটা। তাহলে পয়েন্ট যদি বিন্দু হয় দুইটি, রেখা হবে কয়টি, দুইটি। তাহলে আমি সুন্দর করে এখানে দুইটা রেখা দিলাম, এ একটা এ একটা। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ এবং বি এর মাঝে কি আছে, 18 ভোল্ট সোর্স আছে। তাহলে 18 ভোল্টের সোর্সটা এ পয়েন্টের সাথে কি পজিটিভ, তাহলে এ পয়েন্টের সাথে আমি পজিটিভ প্রান্ত, বি পয়েন্টের সাথে নেগেটিভ প্রান্ত কানেকশন দিয়ে দিলাম। এখন এই যে 18 ভোল্ট, এই 18 ভোল্ট কি এ এবং বি এর মাঝখানে আছে, তাহলে এ এবং বি এর মাঝখানে 18 ভোল্ট দিয়ে দিই। এ এবং বি এর মাঝখানে 18 ভোল্ট দিয়ে দিলাম। আবার এ 18 কোথায় আছে, এ এবং বি এর মাঝখানে আছে, তাহলে এ এবং বি এর মাঝখানে আমি 18 ভোল্ট দিয়ে দিলাম। আবার এ 18 ভোল্ট কোথায় আছে, এ এবং বি এর মাঝখানে আছে, তাহলে এ এবং বি এর মাঝখানে 18 ভোল্ট দিয়ে দিলাম। তাহলে এখন বোঝা যাচ্ছে কি তিনোটা কি আছে, প্যারালাল আছে। তাহলে এখান থেকে তিনোটা প্যারালাল বোঝার একটু টাফ ছিল বা আমার কাছে কনফিউজিং লাগতেছিল। এখন এখান থেকে তো বোঝার কোনো কনফিউশন লাগার কোনো কথাই নেই, কারণ এটা তো সহজেই বোঝা যাচ্ছে এই তিনটা কমন পয়েন্ট সেম, এই তিনটা কমন পয়েন্ট সেম। তাহলে এই তিনোটা কি আছে, প্যারালাল আছে। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আসবে 18 প্যারালাল 18 প্যারালাল 18, তাহলে 6 ওহম আসবে। 6 ওহম কি আসবে, আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু আছে, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আসছে। তাহলে আমি এখান থেকে সহজে কি আইটি বের করতে পারবো। তা আইটি সমান সমান কত, 18/6 দিলে কত, 3 এম্পিয়ার আসতেছে। এইটুক বুঝছি। এখন হ্যাঁ, এক পয়েন্ট মেথড খুবই সহজ। এইটুকু ফলালে পয়েন্ট মেথডের কাজ শেষ। আমার পয়েন্ট মেথড দিয়ে যতটুকু ছিল ততটুকুর কাজ হয়ে গেছে, বা আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য যে পয়েন্ট মেথডটা দরকার ছিল সেটুকু হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের দরকার কি, দরকার হচ্ছে I1 বের করা এবং কি I2 বের করা। এখন এখান থেকে কোথায় I1 আছে কোথায় I2 আছে, এখান থেকে কিন্তু বোঝা যায় না। বোঝা যায় কারণ আমি সার্কিটটাকে কি করছি, ভাঙা ফেলাইছি। ভাঙা আমি নিজের মতো করে সাজায়া আমি যার সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করলাম। এখন I1 কোন পজিশনের I1, এটা কিন্তু আমাদের জাস্ট এই পজিশনের I1। তো এই পজিশনের I1টা এখানে কোন পজিশন এটা কিন্তু জানি না, বা এখানে ধরাও যাবে না। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, আমি আয়নের জন্য একটা সার্কিট আঁকাবো, তাহলে সহজে বুঝতে পারবো যে আয়ন কোনটা। আমি যদি ফর I1 এর জন্য আমি একটা সার্কিট এখান থেকে মানে আঁকায় নিতে হবে আর কি, নাহলে আমার বুঝতে পারবো না। কারণ এটা I1 আর I2 একসাথে বের করে একটু অঙ্কটা বড় হয়ে যাবে, কারণ দুইটা সার্কিট আঁকাইতে হবে। পরীক্ষায় আসলে যে কোনো একটাই আসবে, হয়তো আয়ন বের করতে বলবে, না I2 বের করতে বলবে আর কি। কারণ I1 কোন পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমি এটাকে এ প্রাইম রাখলাম, আর এটাকে আমি এ ডবল প্রাইম রাখলাম। এ প্রাইম আর এ ডবল প্রাইম কিন্তু একই পয়েন্ট, এটাকে শর্টই আছে। জাস্ট আমি চিহ্নিত করার জন্য যে I1টা চাইছে এটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, এটা চিহ্নিত করার জন্য আমি এ প্রাইম আর এ ডবল প্রাইম দিলাম। যা দুটো শর্টই আছে, জাস্ট শর্ট প্রান্তটার কারেন্টের দিকটা কোন দিকে আছে জাস্ট এটা চিহ্নিত করার জন্য এটা দিলাম আমি। এখন আমি যদি এখানে চিন্তা করি, দুইটা রেখা আছে, আমি দুইটা রেখা ফালাইলাম। তাহলে এখানে এটা তো, তাহলে এটা যদি এ প্রাইম ধরি, এটাও এ প্রাইমই আছে। তাহলে আমার এ প্রাইমের সাথে পজিটিভ প্রান্ত, তাহলে এটা হচ্ছে আমাদের এ প্রাইম। তাহলে এটাও তো আমাদের এ প্রাইমে আসতেছে, তাহলে এ প্রাইম। আর হচ্ছে
সার্কিটটাও এরকম। হুম। ওকে, এই যে এখানে আয়নটা আছে আমার, তাহলে এটা হচ্ছে আমাদের 18। সেটা কিরকম ভাবে, এই যে এখানে দেখি এখান থেকে কারেন্টটা, আয়নটা কোনটা, এইটা, তাহলে এই কারেন্টটা এদিকে যাচ্ছে এবং কি এদিকে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা কয়টা ভাগে ভাগ হচ্ছে, দুইটা ভাগে ভাগ হচ্ছে। কারণ এখান থেকে তো একটা এদিকে তো যাচ্ছে, কারণ এটা তো শর্ট পয়েন্ট, কিন্তু এই শর্ট পয়েন্টে এখানে আসতেছে, এখানে যায় কয়টা ভাগে ভাগ হচ্ছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, দুইটা ভাগ। তারপরে তিনোটা রেজিস্ট্যান্সের মান যদি 18 আছে, তাহলে এই যে এই কারেন্টটা আমি যদি এখান থেকে এই 18টাকে এ এবং বি এর মাঝখানে, বা এ এবং বি যেটাই ধরি না কেন, এ এবং বি ধরছিলাম, এই 18 কি এ এবং বি এর মাঝখানে আছে। আর এই কারেন্টটা এদিক দিয়ে যায়, এই 18 এবং এই 18 জায়গায় যাচ্ছে, তাহলে এই কারেন্টটা যদি এদিক দিয়ে একটা কারেন্ট চলে যায়, বাকি কারেন্টটা কি এদিক দিয়ে আইসা, বা এই যে শর্ট পথে আইসা এই দুইটার ভাগে যাবে, এই দুইটার ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই তিনটা কিন্তু প্যারালালে আছে, এখানে যে সার্কিট এটা সেম সার্কিট। জাস্ট আবার এই কারেন্টটা কোন পজিশনে আছে, এই পজিশনটা বোঝানোর জন্য আবার কি করা লাগতেছে, এখানে একটা ভাগ তৈরি করা লাগতেছে, তৈরি করে আমি যাতে বুঝাইতে পারি এটা হচ্ছে সেই আয়ন। এই আয়ন থেকে কয়টা কারেন্ট যাচ্ছে, এই 18তে যাচ্ছে এবং কি এই 18 যাচ্ছে, এই 18তে যাচ্ছে এবং কি এই 18তে যাচ্ছে। এখন যদি আমি এখানকার কারেন্ট বের করি, তাহলে কি করতে পারবো, আমাদের যেই পয়েন্ট কারেন্ট ডিভাইডার ল আছে বা শাখা কারেন্টের সূত্র আছে, সেই শাখা কারেন্টের সূত্রের সাহায্যে এখানকার কারেন্টটা বের করতে পারবো। কারণ আমি মোট কারেন্ট কি আইটি জানি, তাহলে আইটি কোনটা, এটা যেখানে 3 এম্পিয়ার আসতেছে। তা আমি যদি আই 1টা বের করি, তা শাখা কারেন্টের সূত্র কি, মোট কারেন্ট। তা মোট কারেন্ট কি, এই কারেন্ট কোথা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, তাহলে 3 এম্পিয়ার হচ্ছে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। তাহলে এটা যদি নিজস্ব শাখা হয়, এই মোট কারেন্ট আর অন্যান্য যে সকল শাখায় যাচ্ছে সবগুলো মিলে বিপরীত শাখা, তাহলে অন্যান্য শাখা শুধুমাত্র এই শাখা একটা শাখাতে যাচ্ছে, তাহলে বিপরীত শাখা কত, 18। আর নিজস্ব শাখা তো এই দুটো প্যারালাল আছে, তাহলে 18 প্যারালাল হচ্ছে 18, প্লাস হচ্ছে বিপরীত শাখা হচ্ছে 18। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে যা আসবে সেটাই হচ্ছে আনসার হওয়ার কথা, মানে আনসার হবে আর কি। তাহলে 2 এম্পিয়ার, তাহলে 2 এম্পিয়ার হচ্ছে আমার কি এখানকার কারেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি আয়ন শাখার কারেন্ট। এখন যদি আমি I2 কারেন্ট বের করতে, আয়ন শাখার কারেন্ট, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন। হুম। ওকে, এটুক বুঝছি। তো আমি এটুক মুছে দিব, আমি I2 বের করবো আর কি। আচ্ছা, এখন যদি আমি ফর I2 জন্য চিন্তা করি, I2 জন্য সার্কিটটা আবার আগের মতোই থাকবে। জাস্ট আগেরটার উল্টো হবে, কারণ আগেরটা কি ছিল, আমাদের আগেরটা যেই পজিশন ছিল, এই পজিশন দুইটা ভাগে ভাগ হয়েছে। আর এখন কি হবে, এই দুইটা ভাগ থেকে আগের পজিশন চলে আসবে, আগের পজিশনে আসবে, যেখানে ছিল সেখানে আসবে, যে এই দুইটা আগের পজিশনে এখানে ছিল, এখান থেকে ভাগ হয়ে এখানে আসছে। আর এটা কি জাস্ট উল্টা গেছে, ওই আগের উপরে থাকবে, নিচে থাকবে এই দুইটা, কিন্তু কারেন্টের মানটা সেমই আসবে, কারণ এখানে যেই পরিমাণ কারেন্ট এই দুই ভাগে ভাগ হয়ে এক হয়েছে। আর আগেরটা কি ছিল, এখানে ছিল, এখান থেকে দুই ভাগে ভাগ হয়েছে, এরকম ছিল আগের সার্কিটটা আমার, এরকম এরকম ছিল। তাহলে একই না, কারণ এখানে যে পরিমাণ কারেন্ট আছে, এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে। এখন এই কারেন্টটাই তো দুই ভাগে ভাগ হয়ে আবার তো নিজস্ব কি একই পজিশনে ছিল। এই জন্য আগেরটার কারেন্টের মান এখনটার কারেন্টের মান কি আসবে, সেমই আসবে, ক্যালকুলেশনটা সেমই আসবে। এখানে আর ক্যালকুলেশন মনে হয় না করা লাগবে আর কি, তারপর আমি করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখানে I2 ভ্যালুটা আসবে এরকম। মোট কারেন্ট আগে 3 3 ছিল, বিপরীত শাখা 18 18 ছিল, আর নিজস্ব শাখা 18 প্যারালাল 18 প্লাস হচ্ছে
বিপরীত শাখা 18, তাহলে এটার ভ্যালু আসছে 2 এম্পিয়ার। এখন এখান থেকে এই সার্কিটটা আসাটা বোঝাটা একটু টাফ আছে, আমি এই সার্কিটটা আইনা দিই, তাহলে হয়তো একটু ভালো বোঝা যাবে। হুম। আমি তাহলে এখন নতুন করে আবার পয়েন্ট ধরা শুরু করি, যেহেতু আমাকে পয়েন্ট গুলা ভ্যানিশ করা যাবে না। আর কতক্ষণ চলবে আর কি। ওকে, তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমি কি করবো, I2 কারেন্টের মানটা বের করবো। এখন I2 যদি বের করতে চাই, তাহলে I2 তে যে শাখাটা আছে এই শাখাটাকে আমার ভ্যানিশ করবো না, যেভাবে আছে সেভাবেই থাকবো। তা আমি এই পয়েন্টটাকে এ ধরলাম, এটাকেও এ ধরলাম, এটাকেও এ ধরলাম। এটা এ হলে এটা কি হবে, এই হচ্ছে, এটাও কি এ হচ্ছে। আমি এটাকে বি ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে আমি সি ধরলাম। এখন সি ধরার কারণ হচ্ছে যেহেতু এটা শর্ট, আমি বি, আচ্ছা বি প্রাইম ধরলাম, তাহলে হয়তো বা বুঝতে সহজ হয়। তাহলে বিন্দু এখন তিনটা যদি চিন্তা করি, তাহলে একটা, দুইটা, মাঝে একটা। এখন মাঝে একটা কেন নিলাম, কারণ হচ্ছে আমাকে এই শাখাটাকে ব্যানিশ করা যাবে না, কারণ এই শাখার কারেন্টে আমার কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এই শাখাটা যদি ব্যানিশ না করি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমি আপাতত দৃষ্টিতে ভিন্ন মনে করি, কিন্তু সেটা শর্ট আছে, শর্টই দেখাবো আমি, সমস্যা নাই। তাহলে এ এবং বি এর মাঝে 18 ভোল্ট আছে, আমি 18 ভোল্ট রাখলাম। এখন এই এ এবং বি প্রাইম, তাহলে এটাকে আমি ধরলাম বি প্রাইম। তাহলে এই এ এবং বি প্রাইমের মাঝে আছে কত, 18। এ এবং বি প্রাইমের মাঝে আছে 18। আবার এই 18, এই এ এবং এই বি প্রাইমের মাঝে আছে কত, 18। এখানে 18 রাখলাম। আবার এ 18 কত আছে, এই এ এবং বি এর মাঝে। তাহলে এ এবং বি এর মাঝে কত আছে, 18। তাহলে এ এবং বি এর মাঝে কত আছে, 18। আবার এই বি প্রাইম এবং বি, এইটুকু কি করা আছে, শর্ট করা আছে, যে টুকুর কারেন্ট আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই বি প্রাইম এবং এই বি এর মাঝে শর্ট করা, যেটা কারেন্ট চাইছে সেই কারেন্ট হচ্ছে এটা, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কত, বি প্রাইম থেকে বি এর দিকে, বি প্রাইম থেকে বি এর দিকে। এই কারেন্টটা আমাকে I2, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এইভাবে আমার কি সার্কিটটা আসতে হবে। এখন শর্ত কথা হচ্ছে এখানে বি প্রাইমটা কেন নিলাম, কারণ হচ্ছে এই শাখাটাকে ব্যানিশ করব না আমরা, কারণ এই শাখার কারেন্টটাই কি করতে বলছে, আমাকে বের করতে বলছে। এখন এটাকে যদি বি ধরি একটা বিন্দু বানিয়ে ফেলাই, সেই বিন্দুর তো কারেন্ট আমরা বের করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ আমি আইডেন্টিফাই করতে পারতেছি না কোন বিন্দু সেটা। আমি এটাকে আইডেন্টিফাই করার জন্য জাস্ট এটাকে বি ধরে এটাকে বি প্রাইম ধরলাম। এখন আমি কিন্তু শর্টই দেখাইছি, এই বি প্রাইম আর বি একই কথা, জাস্ট আমার কারেন্টটা বের করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য আমি এটাকে বি প্রাইম হিসেবে চিন্তা করছি। তাহলে আমি এখন বিন্দুটাকে যেহেতু এটা বি প্রাইম হয়ে গেছে, মনে মনে সাপোজ ধরে নিচ্ছি 3টা পয়েন্ট হয়ে গেছে, তাহলে এটা এ ধরছি, এটাকে বি ধরছি, আর এখানে একটা পয়েন্ট আমি রাখি সেটাকে বি প্রাইম ধরছি। তারপরে যার যার মাঝখানে রেজিস্ট্যান্স গুলো আছে জাস্ট বসাই দিছি, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে সহজে কি করতে পারবো, I2টা বের করতে পারবো। বুঝতে পারছি কি এই ম্যাথটা? আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ম্যাথ আগাই আর কি। আজকে যা ম্যাথ করবো আর কি সব পয়েন্ট মেথডই আর কি, সব পয়েন্ট মেথডের মাধ্যমে সলিউশন করতে হবে আর কি। আমাকে হচ্ছে ফাইন্ড আউট দা I5, ফাইন্ড আউট I5 মানে হচ্ছে এই 5 ওহমের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে সেটা কি করতে বলছে, বের করতে বলছে। এখন এই সার্কিটও সেম, আমরা কোথায় সিরিজ আছে কোথায় প্যারা আছে কিছু বুঝতে পারবো না যদি ম্যাথটা সমতুল্য রোধ বের করতে চাই। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি করা, সমতুল্য রোধ বের করা, মানে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা। তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই ফার্স্ট
রুলস কি বা কোথা থেকে পয়েন্ট স্টার্ট করা শুরু করবো, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয় থেকে। তাহলে ভোল্টেজ সোর্সের প্রান্তদ্বয়ের সাথে যদি কোনো সিরিজের রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেই রেজিস্ট্যান্সের অপর প্রান্ত হতে পয়েন্ট দেওয়া শুরু করবো। কিন্তু সিরিজে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা তো আছে একটা পয়েন্টের পরে আছে, কিন্তু পয়েন্টের আগে তো সিরিজ নাই। তো আমি এই পয়েন্টটাকে আমি এ ধরলাম, এই পয়েন্টটাকে আমি বি ধরলাম। এখন এটাকে এ ধরার পরে এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, তাহলে এই পয়েন্টটাকে কি আর এ ধরা যাবে? ধরা যাবে না। কেন? কারণ এখানে শর্ট না, একটা বাধা আছে। বাধা থাকলে নতুন পয়েন্ট আসতে হবে, সেটা হচ্ছে কি সি ধরলাম। কারণ বি ধরে ফেলেছি, আমি বাকি ধরলাম কি সি ধরলাম। এখন এটা যদি সি ধরি, এখানে কোনো বাধা নাই, তাহলে এই পয়েন্টটাকে তোকে আমি কি সি ধরতে পারবো, এই পয়েন্টটাকে আমরা সি ধরতে পারবো। তাহলে এখন আবার এখানে যেহেতু বি ধরছি, এখানে 10 একটা রেজিস্ট্যান্স আছে, মানে কি বাধা আছে, তাহলে এই পয়েন্টটাকে আর ডি বি ধরতে পারবো না, তাহলে এটাকে কি ধরতে হবে? ডি ধরতে হবে। কারণ অথবা সিও ধরতে পারবো না, কারণ এখান থেকে এখানেও কি আছে, বাধা আছে, তাহলে এটাকে ডি ধরলাম। তাহলে আমাদের অলরেডি সবগুলো পয়েন্টের কি ধরা হয়ে গেছে, আমার হচ্ছে পয়েন্ট ধরা হয়ে গেছে। তাহলে এখানে বিন্দু কয়টা পড়ছে? এ পড়ছে, বি পড়ছে, সি পড়ছে এবং কি ডি পড়ছে। তাহলে ওখানে আমি এরকম একটা কথা বলছিলাম, যদি বিন্দু হয় 4টি, তাহলে সার্কিটের আকৃতি হবে ব্রিজ বা কি বক্স আকৃতি হবে। তাহলে এই যে এরকম ভাবে ব্রিজ বা বক্স আকৃতি হওয়ার কথা ছিল, এরকম ভাবে ব্রিজ বা বক্স আকৃতি তৈরি হবে আর কি। তাহলে এখানে সেম কাজটা হবে, ব্রিজ অথবা বক্স আকৃতি আসার কথা। তাহলে আমরা ওরকম ভাবে সিস্টেম করি। তাহলে এটাকে ধরলাম এরকম, এই তো। তো আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। এটা কোনো সমস্যা নাই, এখানে এ এখানে বি এভাবে যেভাবে রাখলেও সমস্যা হইতো না, কারণ আমরা এ এবং বি এর মাঝখানে যেহেতু সোর্স রাখছি। তো একটা কথা বলছিলাম, সোর্সকে পরিবর্তন করা যাবে না, সোর্স যেখানে আছে সেখানে রাখতে হবে। তাহলে উপরে নিচে রাখলে আমি কি করতে পারি, তাই না, সোর্সটা যেখানে আছে সেখানে বুঝিয়ে দিতে পারি যে এই যে এখানে সোর্সটা আছে। তাহলে এ এবং বি এর মাঝখানে সোর্স আছে, এই জন্য আমি এটাকে উপরে রাখছি, বিটাকে কি নিচে রাখছি। যদি এখানে বি রাখতাম তাহলে সোর্সটা দেওয়াটা একটু টাফ হইতো। জাস্ট নিজের সুবিধার জন্য আমি উপরে রাখছি, নিচে বি রাখছি, তাই না। আমি কি করলাম, সোর্সটা দিয়ে দিলাম, সোর্সটা কত ভোল্ট, 100 ভোল্ট দিয়ে দিলাম। তারপরে জাস্ট যেখানে যেখানে যা আছে বসায় দিব। তাহলে এই যে 20 ওহম, এই 20 ওহম কোথায় আছে? 20 ওহম আছে এ এবং সি এর মাঝখানে। তো এ কোথায়? এটা এ, এটা সি, তাহলে এ এবং সি এর মাঝখানে 20 ওহম আছে, আমি সেই 20 ওহম দিয়ে দিলাম। তাহলে এই 20 ওহমের কাজ শেষ। তারপর হচ্ছে এই 5 ওহম, 5 ওহম কোথায় আছে? সেটাও এ এবং সি এর মাঝখানে আছে। তাহলে 5 ওহম এ এবং সি এর মাঝখানেই আছে, তাহলে এ এবং সি এর মাঝখানে আমি 5 ওহম দিয়ে নিলাম। তাহলে 5 ওহমটা কি এ এবং সি এর মাঝখানে দিয়ে নিলাম। তাহলে দুইটার কাজ শেষ। তারপরে হচ্ছে 12 ওহম, 12 ওহম কোথায় আছে? বি এবং সি এর সাথে আছে, তাহলে বি এবং সি এর প্রান্তের সাথে কি 12 ওহম, তাহলে বি এবং সি এর সাথে 12 ওহম, এখানে আমি 12 ওহম দিয়ে দিলাম। আবার এই 12 ওহমের কাজ শেষ। আবার এই 10 ওহম কোথায়? বি এবং ডি এর সাথে, তাহলে 10 আছে বি এবং ডি, তাহলে এই বি এবং ডি এর সাথে আমি 10 দিয়ে নিলাম। তাহলে এই 10 এর কাজ শেষ। এবং এই 3 কথা আছে, সি এবং ডি এর সাথে 3 আছে, সি এবং ডি এর সাথে 3, তাহলে সি এবং ডি এর সাথে 3 দিয়ে দিলাম, সি এবং ডি এর সাথে 3 দিয়ে দিলাম। এবং এই 6 কোথায় আছে? 6 ও সেম সি এবং কি এর সাথে, ডি এর সাথে, এই যে সি এবং ডি এর সাথে আমি 6 ওহম দিয়ে দিলাম। এই তো সার্কিটটা হয়ে গেছে। কোনো কিছু না, আমরা জাস্ট পয়েন্টটা ফালাবো, পয়েন্ট ফালাইরা জাস্ট যার যার সাথে কানেকশন আছে তার তার সাথে কি দিয়ে দিব, কানেকশন দিয়ে দিব। তাহলে এখানে কিন্তু বুঝতেছিলাম না, বাট এখানে সহজেই বুঝতেছি। এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে, তাহলে এই দুটাকে প্যারালাল করলে এটার সাথে সিরিজ হয়ে যাবে, তার সাথে এটার সাথে কি প্যারালাল হয়ে যাবে। তাহলে এই সার্কিটটাকে আমি কি সহজে সলিউশন করতে পারবো না। এখন যদি এটাকে আমি এখান থেকে আরেকটু ছোট করার ট্রাই করি, তাহলে এটা প্যারালাল, এটা প্যারালাল, তার সাথে সিরিজ হয়ে যাবে, তাহলে এই সার্কিটটা কিরকম হবে? তাহলে 20 আর 5 প্যারালাল যদি করি আমি, তাহলে 4 আসতেছে, আর 6 এর 3 আসবে 2, তাহলে এখানে আসতেছে আমার 4, এখানে আসবে 2, এখানে 10 10ই থাকবে, আর এখানে 12 12 ছিল, এই তো। দেখা যাচ্ছে না ওখানে? ওকে, এই সার্কিটটাকে আমি আরেকটু ছোট করার ট্রাই করতেছি আর কি, বোঝার সুবিধার্থে আমাদের। তাহলে এটা আর এটা প্যারালাল আছে, এই দুইটাকে প্যারালাল করলে আসতেছে 4 আমার, তাহলে আমার এখানে এ পয়েন্টের সাথে একটা 4 ওহম আসবে। আবার এটা এবং এটাকে প্যারালাল করলে 2 আসবে, তাহলে এখান থেকে আর একটা 2 বের হচ্ছে আমার। আর ওখানে 10 আছে, 10কে আমি 10ই রাইখা দিলাম, আর এখানে 12 আছে, 12কে আমি 12 রাইখা দিলাম। এই তো সার্কিটটা হয়েছে। তা এটা সেই আমাদের 100। তো এখন কি 10 আর 2 কত, 12 সিরিজ আছে, তার সাথে এটা প্যারালাল আছে, তার সাথে এটা সিরিজ। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসতেছে আমার? আর ইকুইভ্যালেন্ট আসছে 12, 12 এর সাথে 12 প্যারালাল করলে 6, 6 এর সাথে তাহলে আমাদের 2 + 10 প্যারালাল হচ্ছে কত, 12 প্লাস হচ্ছে 4, তাহলে এখানে আসবে 12 6 4 10 আসবে 10 ওহম। তাহলে 10 ওহম হচ্ছে আমাদের কি
আর ইকুইভ্যালেন্ট আসতেছে 10 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট যদি 10 ওহম আছে, তাহলে টোটাল ভোল্টেজ দেওয়া আছে কত? 100। টোটাল ভোল্টেজ যেহেতু 100 দেওয়া আছে, তাহলে আমি যদি এখন এখানে আসি, টোটাল ভোল্টেজ যেহেতু 100, তাহলে আইটি কত আসতেছে? উপরে হচ্ছে 100 বাই হচ্ছে 10 সমান সমান 10 এম্পিয়ার। এখন আমার চাইছে কি? চাইছে হচ্ছে এই যে এখানকার কারেন্টটা কত, I5 কত, I5 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানকার কারেন্ট যদি বের করতে চাই, তাহলে আমি এখানকার কারেন্টটা যাই না ফলাইছি। তাহলে I5 সমান সমান, তাহলে আমাদের শাখা কারেন্টের সূত্র কি? মোট কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট বের করার জন্য এখানকার জন্য মোট কারেন্ট কোনটা আসতেছে? এটা। কারণ এখানকার কারেন্টটা আসতেছে এখান থেকে, তাহলে যেখান থেকে আসবে সেটাকে আমরা কি ধরবো? মোট কারেন্ট ধরবো। তাহলে মোট কারেন্টের মান কত? 10 ইন্টু হচ্ছে বিপরীত শাখা। তাহলে এখানে তো দুইটা শাখায় আছে, কারণ এই দুইটা শাখা ভাগ হয়ে আবার এখানে ভাগ হয়, তাহলে এইটুকু তো দরকার নেই, আমার দরকার হচ্ছে এই দুইটা শাখার মধ্যে। তাহলে এই শাখার বিপরীতে শুধুমাত্র 20 আছে, ইন্টু কত? 20। তাহলে 20 প্লাস হচ্ছে 5, নিজের শাখা প্লাস বিপরীত শাখা। তাহলে ক্যালকুলেশন করলে উপরে আসতেছে 200 আর নিচে আসতেছে 25। তার 25-এ 200 মনে হয় না? তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে 8 এম্পিয়ার আসতেছে, 8 এম্পিয়ার আনসার। তাহলে এই হচ্ছে আমাদের কি I5 বের করা যাবে আর কি। এখান থেকে আমি সহজে I5টা বের করতে পারতেছি। কি বুঝতে পারছি? আচ্ছা, আমি আরেকবার বলি তাহলে হয়তো সহজে বোঝা যাবে। ফার্স্ট একটা আমাদের এই ম্যাথটা দেওয়া ছিল, তো এই ম্যাথটা আমরা বুঝতেছি না কোনটা সিরিজ আসছিল কোনটা প্যারালাল আসছিল, তাই কি করছি আমরা? পয়েন্ট মেথড অ্যাপ্লাই করছি। পয়েন্ট মেথডটা কিভাবে অ্যাপ্লাই করছি? ভোল্টেজ 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 সোর্সের প্রান্ত থেকে পয়েন্ট ধরা শুরু করছি আমাদের কৌশল অনুসারে আর কি। তাহলে এটা এ পয়েন্ট, এটা কি ছিল? বি পয়েন্ট ধরছিল। তাহলে যেহেতু এখানে রেজিস্ট্যান্স বাধা চলে আসছে, আর এটাকে এ ধরতে পারেন, এটাকে নতুন আরেকটা পয়েন্ট দিচ্ছি সি, যেহেতু এখানে বাধা নাই, সি সি রয়ে গেছে। যেহেতু এখানে বাধা আছে, তাহলে নতুন আরেকটা পয়েন্ট আসছে কি? ডি। তাহলে বাকি সকল পয়েন্ট ধরা হয়ে গেছে। তাহলে বিন্দু হয়েছে 4টা রেখা হবে ব্রিজ বা বক্স আকৃতি। আর প্রথমে আমি এখানে একটা এ পয়েন্ট নিয়েছিলাম, এখানে বি, এখানে সি, এখানে ডি। তাহলে ব্রিজ বা বক্স আকৃতি আকারে একটা কি নিয়েছিলাম? পয়েন্ট ধরে নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি যে যে রেজিস্ট্যান্স যার আড়াআড়িতে আছে সেখানে জাস্ট বসাই দিছি। এই 20 ওহম এ এবং সি এর আছে, 20 এ সি এর বসাইছি। এই 5 ওহম এ এবং সি আছে, 5 ওহম এ এবং সি এ বসাইছি। এই 10 ওহম বি এবং ডি আছে, 10 ওহম বি এবং ডি এ বসাইছি। এই 12 ওহম বি এবং সি আছে, এই 12 ওহম বি এবং সি এ বসাইছি। এই 3 ওহম সি এবং ডি এর ভিতরে আছে, 3 ওহম সি এবং ডি এর ভিতরে বসাইছি। এই 6 ওহম সি এবং ডি, 6 ওহম সি এবং ডি এর ভিতরে আছে, সেখানে বসাইছি। তারপরে সিরিজ প্যারালাল জাস্ট করছি, এই সার্কিটটা আসছে, এটা থেকে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করছি। যেহেতু কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল আমাদের I5 বের করা, মানে 5 ওহমের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স কারেন্ট কতটুকু এটা বের করা। আর এখানে আমরা আইটিটা বের করে নিছি, যেহেতু সমতুল্য রেজিস্ট্যান্স জানি 100 কে সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে আইটি বের করে নিছি। আর I5 হচ্ছে কোনটা? এই যে এখানকার কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট দেখেই বুঝতেছি আমার শাখা কারেন্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার শাখা কারেন্টের সূত্র অনুসারে কি? মোট কারেন্ট হচ্ছে, যেহেতু এই কারেন্টটা কোথা থেকে আসতেছে? এখান থেকে আসতেছে, তাহলে এটা এখানে কারেন্টের মান 10 এম্পিয়ার আমরা আগেই বের করে নিছি। তাহলে 10 হচ্ছে মোট কারেন্ট, 10 হচ্ছে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 20, বিপরীত শাখার রেজিস্ট্যান্সের মান 20, আর নিজস্ব শাখার মান 5 আর বিপরীত শাখার মান হচ্ছে 20। যোগ করার পরে উপরে হচ্ছে 200, নিচে বলছে 8 25 208 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কি কারেন্টের ভ্যালু। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের পয়েন্ট মেথডে আরো অনেক ম্যাথ আছে, আমরা হচ্ছে পয়েন্ট মেথডের ম্যাথ প্র্যাকটিস করবো আরো একদিন। তো পয়েন্ট মেথডে এখন অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ। এখানে তোমাদের শীট যেটা দেওয়া হয়েছে সেটা দেখো, তোমরা বাসায় প্র্যাকটিস করে ইনশাল্লাহ পারবা আর কি। তো পয়েন্ট মেথড করার ক্ষেত্রে আমাদের যে কৌশলগুলো ছিল ওগুলা কিন্তু কোনো রুলস না কি, যে পার্মানেন্ট রুলস না। ওগুলা জাস্ট একটা কৌশল, আমরা যাতে পয়েন্ট মেথডটা সহজে অ্যাপ্লাই করতে পারি সেই কৌশলগুলো আমি তোমাদের বলছিলাম, যা লিখে দিছিলাম। তো ওই কৌশলগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা খুবই সহজ, খুবই সহজ। তো ওই কৌশলগুলো আজকে দেখো তোমরা, কালকে নেক্সট ক্লাসে আর কি আমরা ওই পয়েন্ট মেথডের ম্যাথ সলিউশন করবো আরো অনেক। তো নেক্সট ক্লাসে আর ইনশাল্লাহ পয়েন্ট মেথড শেষ করার চেষ্টা করবো, যদি শেষ না হয় তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি ম্যাথ সলিউশন করি আর কি। তো আজকে এই পর্যন্ত, তোমাদের নেক্সট ক্লাসে আর কি পয়েন্ট মেথডে আরো ম্যাথ সলিউশন করবো।